where the mind is without fear and the head is held high, where knowledge is free. আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি শুরু করব চলতরিৎ। আমি ফুলচাঁদ সরকার, আমার স্কুল হচ্ছে মহেশমারি ডিএন সাহেব বিদ্যাভবন। চলতরিৎ এর আগে দুটো ক্লাস হয়েছে। দুটো ক্লাসে তোমরা কুলম্বের সূত্র, ওহমের সূত্র, এগুলো জিনিসগুলো পড়েছ। আজকে যেগুলো পড়বো আমরা সেগুলো হচ্ছে জুলের সূত্র। জুলের সূত্রটা এসছে কোথা থেকে না, যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন সেটা গরম হয়। এবার সেটা গরম যে হয়, সে গরমটা কী পরিমাণ হবে বা সেই গরমের পরিমাণটাকে আমরা কীভাবে হিসাব করব, সেই সম্পর্কেই জুল সূত্র দিয়েছিল, যেটা বলা জুলের সূত্র বলা হয়। জুলের তিনটে সূত্র আছে। প্রথম সূত্রটা বলা হচ্ছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন সেখানে তাপ উৎপন্ন হবে। সেই উৎপন্ন তাপের পরিমাণটা যদি আমরা এইচ দিয়ে লিখি তাহলে এইচ সমানুপাতি হচ্ছে আয়ের বর্গের সঙ্গে সমানুপাতি। আচ্ছা, এখানে শর্ত আছে। শর্তটা হচ্ছে কি, যে যদি আর এবং টি ধ্রুবক থাকে। আচ্ছা, আর এবং টি ধ্রুবক মানে হচ্ছে কি রেজিস্ট্যান্স বা রোধ এবং সময় যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহিত উৎপন্ন তাপের পরিমাণটা এইচ, এটা সমানুপাতি হবে প্রবাহমাত্রা বর্গের সঙ্গে সমানুপাতি। দ্বিতীয় সূত্রে বললো যে এই এইচের পরিমাণটা সমানুপাতি হবে আর এর সঙ্গে সমানুপাতি। কখনো সেটা হবে না, এখানেও শর্ত আছে। শর্তটা হচ্ছে যদি আই এবং টি ধ্রুবক থাকে। 3 নম্বর সূত্রে বলা হলো যে এইচের পরিমাণটা সমানুপাতি হবে টি এর সঙ্গে। এখানে শর্ত দেওয়া হলো যদি আই এবং আর ধ্রুবক থাকে। অর্থাৎ জুলের সূত্রটা তিনটে জিনিস নিয়ে, একটা হচ্ছে প্রবাহমাত্রা, একটা রোধ, একটা সময়। তিনটে জিনিসকেই একটু সাজিয়ে গুছিয়ে বলা হয়েছে তিনটে সূত্রের মধ্যে। যখন প্রথম ক্ষেত্রে বলা হলো যে আই স্কোয়ারের সঙ্গে সমানুপাতি হবে, অর্থাৎ আয়ের বর্গের সঙ্গে সমানুপাতি হবে যখন আর এবং টি হচ্ছে ধ্রুবক। আর এবং রোধ এবং সময় যদি অপরিবর্তিত থাকে তাহলে এইচের মানটা প্রবাহমাত্রার বর্গের সমানুপাতি। দ্বিতীয় সূত্রে বলা হলো যে যদি প্রবাহমাত্রা এবং সময়টা অপরিবর্তিত থাকে তাহলে উৎপন্ন তাপের মানটা আর এর সঙ্গে সমানুপাতি। 3 নম্বর সূত্রে বলা হলো যে যদি প্রবাহমাত্রা এবং রোধ ধ্রুবক থাকে তাহলে উৎপন্ন তাপের মানটা সময়ের সঙ্গে সমানুপাতি। এই তিনটে সূত্রকে যদি আমরা একসঙ্গে করি তাহলে এইচ সমানুপাতি হবে আই স্কোয়ার আর টি। এই এইচ সমান চিহ্ন যদি দেওয়া হয় ধ্রুবকের জায়গাতে, সমান চিহ্ন কে দিয়ে যদি লেখা হয় তাহলে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। সে ধ্রুবকটা লিখলাম কে দিয়ে, কে আই স্কোয়ার আর টি, যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক বা যেটাকে সমানুপাতি ধ্রুবক বলা হয়। কে এর নির্দিষ্ট একটা মান আছে, সেই মানটা কত না, কে এর মানটা হচ্ছে 1/4.2 বা এটাকে যদি ভাগ করা হয় 0.24 হয়। এই জুলের সূত্র, যেটা গাণিতিক রূপটা যদি আমরা সহজে মনে রাখি, এই সমীকরণটা যদি মনে রাখি, এখান থেকে একটু সাজিয়ে গুছিয়ে আমরা সমীকরণটাকে ভাষা দিয়ে লিখতে পারবো। ভাষা দিয়ে যদি লেখার চেষ্টা করি তাহলে কে তো ধ্রুবক থাকলোই, কে এটাকে উঠিয়ে দিলে পরে সমানুপাতি চলে আসবে।
এবং তিনটে অক্ষর আছে এখানে, তিনটে অক্ষরের মধ্যে আই, আর এবং টি। প্রথম ক্ষেত্রে বলবো যে আই এর বর্গের সঙ্গে সমানুপাতি হবে যখন এই দুটোকে ধ্রুবক রাখবো। দ্বিতীয় ক্ষেত্রে প্রথমটাকে এবং তিন নম্বরটাকে ধ্রুবক রাখবো, সেক্ষেত্রে আর এর সঙ্গে সমানুপাতি হবে। এবং 3 নম্বর ক্ষেত্রে করবো কি, এইটার সঙ্গে সমানুপাতি করবো যখন এই প্রথম দুটো ধ্রুবক থাকবে। এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে জিনিসটা অনেক সহজে মনে রাখা যাবে। তিনটে সূত্র খুবই ইম্পর্টেন্ট সূত্র, বহুবার পরীক্ষায় এসছে। জুলের সূত্রটা এলো কোথা থেকে? জুলের সূত্রটা অ্যাকচুয়ালি এসছে কার্য থেকে। আমরা বিভবের সংজ্ঞাতে বা বিভব যখন পড়েছিলাম, সেখানে পড়েছিলাম যে বিভবটা আসলে এক ধরনের কার্য, অর্থাৎ কোনো জায়গা থেকে বা অসীম দূরত্ব থেকে যদি কোনো পরিমাণে আধানকে নিয়ে আসতে চাই, তাহলে যে কার্য করতে হয় সেই কার্যটাকে বিভব হিসেবে লিখেছিলাম। এবার আমরা পড়েছি যে আই সমান হচ্ছে আধান প্রবাহের হার, আই সমান কিউ বাই টি, বা এখান থেকে লিখতে পারি কিউ সমান হচ্ছে আই ইন্টু টি। এবার যদি আমরা ডাব্লু বা কার্য বের করি, কার্য সমান হচ্ছে তাহলে ভি ইন্টু কিউ, অর্থাৎ কিউ পরিমাণ আধানকে নিয়ে আসা হলো ভি বিভবের মধ্যে দিয়ে নিয়ে আসা হলো, তাহলে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেটাই কার্যের মানটাই আমরা হিসাব করছি। অর্থাৎ ভি থাকলো ইন্টু আই ইন্টু টি, কিউ এর পরিবর্তে যদি এটা লেখা হয় তাহলে ভি সমান আবার পড়েছি আমরা আই আর, তাহলে আই আর ইন্টু টি সমান হয়েছে তাহলে আই স্কয়ার আর টি। তাহলে এই সূত্রটাই কিন্তু জুলের সূত্রের মধ্যে পড়েছিলাম। অর্থাৎ কার্যের হিসাব থেকেই আমরা পাচ্ছি জুলের সূত্র অনুযায়ী। এটা আসলে লিখলাম আমরা কার্য, আর আমরা জুলের সূত্রে যেটা পড়েছিলাম সেটা উৎপন্ন লিখেছিলাম তাপের সাহায্যে, এইচের সাহায্যে লিখেছিলাম। তাহলে এইচ হচ্ছে তাপ আর ডাব্লু হচ্ছে কার্য, এই দুটোর মধ্যে সম্পর্ক আছে, এটা আমরা জানি। সম্পর্কটা কেমন? জুলের সূত্র পড়েছিলাম নিচু ক্লাসে বা 9-এ পড়েছিলাম যে কার্য এবং তাপ পরস্পর সমানুপাতি, অর্থাৎ ডাব্লু সমানুপাতি হচ্ছে এইচ। এখানে একটা সমানুপাতির জায়গায় যদি সমান চিহ্ন দেওয়া হয় তাহলে ধ্রুবক নিয়ে আসতে হয়, ধ্রুবকটাকে লেখা হয় জে এর সাহায্যে লেখা হয়েছিল, আর ডাব্লু সমান জে এইচ। এই জে এর একটা নির্দিষ্ট নাম ছিল যেটাকে বলা হয় জুলের তাপের যান্ত্রিক তুলঙ্ক বলা হয়। জুলের সূত্রে ধ্রুবক অর্থাৎ তাপের যান্ত্রিক তুলঙ্ক বলা হয়, যার নির্দিষ্ট মানও আছে, সেই মানটা হচ্ছে যে সমান 4.2। এই 4.2টাই কিন্তু আমরা জুলের সূত্রের ধ্রুবকের জায়গাতে পেয়েছিলাম। এবারে জুলের সূত্র অনুযায়ী দেখলাম যে তাপ উৎপন্ন হয়, সেটাকে কাজে লাগানো হয়েছে। বাস্তবের ক্ষেত্রে আমরা এটাকে কাজে লাগিয়েছি কোথায় কোথায়, এমন কতগুলো উদাহরণ দিচ্ছি, যেমন ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, যেটা জামা কাপড় ইস্ত্রি করার সময় আমরা ব্যবহার করি। সেটার মধ্যে কি থাকে সেটা যদি আমরা খুলে কোনোদিন দেখার চেষ্টা করি তাহলে দেখব যে সেটার মধ্যে একটা কয়েল বসানো আছে, নিচে একটা কোনো ধাতব পাত, বিশেষত লোহাই থাকে, লোহার উপরে একটা কয়েল থাকছে, সেই কয়েলটাই গরম হয়। যখন তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন সেই কয়েলটা গরম হয়, সেই কয়েলটার সঙ্গে সঙ্গে নিচে যে ধাতব পাতটা থাকে সেটাও গরম হচ্ছে, সেই গরম বা যে তাপটা উৎপন্ন হচ্ছে সেটাকেই আমরা কাজে লাগাচ্ছি। ইলেকট্রিক হিটার অনেকের বাড়িতে থাকে, ইলেকট্রিক হিটার থাকে। সেই হিটারটাও কী করা হয় যে রান্নার কাজে বা কোনো গরম জল করার কাজে বা ওই চা গরম করার কাজে আমরা সেটাকে ব্যবহার করি। ইলেকট্রিক বাল্ব, যেটাকে ভাস্বর বাল্ব বলা হয়, এখনকার দিনে সেই বাল্বগুলো প্রায় উঠে গেছে বললেই চলে। এই টাইপের বাল্বগুলো যেটা এখন খুব একটা ব্যবহার হয় না বললেই চলে, কয়েক বছর আগে এর ব্যবহার ছিল খুবই বেশি পরিমাণ ব্যবহৃত হতো। এর মধ্যে থাকছে কি একটা ফিলামেন্ট থাকছে, যেটা গরম হয়, যখন ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন সেই ফিলামেন্টটা গরম হয়, গরম হওয়ার ফলে সেটা লাল হয়ে ওঠে। লাল হওয়ার ফলেই যে তাপটা উৎপন্ন হয় সেই তাপের ফলেই আলো উৎপন্ন হয় সেখান থেকে। সেটা এমন একটা ধাতব পদার্থ দিয়ে তৈরি যাতে গরম হওয়ার সঙ্গে সঙ্গে সেটা তাপ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সেটা আলো উৎপন্ন করবে। সেই আলোটাকেই আমরা কাজে লাগাতাম।
আর এখানে একটা যে প্রশ্ন আসতে পারে যে এই বাল্বগুলো যখন জ্বলে এই ফিলামেন্টটা জ্বলছে বা ফিলামেন্টটা আলোকিত হচ্ছে, কিন্তু এইটার মধ্যে দিয়ে তড়িৎ আসছে বা এটার মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু গরম হচ্ছে না। ফিলামেন্টটাই গরম হলো আর ফিলামেন্টটাই লাল হলো, অথচ এইটার মধ্যে দিয়ে একইভাবে তার তড়িৎটা এলো, সেটা কিন্তু গরম হলো না। তার পিছনে কারণটা কি? তার পিছনে যদি কারণ খোঁজার চেষ্টা করি তাহলে দেখব যেটা আমরা জুলের সূত্র নিয়ে পড়লাম, H সমানুপাতিক হচ্ছে I²RT। এটার মান যদিও বা একই থাকছে, কিন্তু এইটার মান আর এর মানটা কিন্তু এটার যা আছে একই রকম না। এই তারটাও অনেকটা মোটা করা হয়, অনেকটা মোটা করার ফলে হচ্ছে কি এটার মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তো সেটা গরম হবে ঠিকই, কিন্তু সেটা লাল হবে না বা সেখান থেকে আলো উৎপন্ন করার মতো ওই পরিমাণ গরম হবে না। আর ফিলামেন্টটা এমন একটা ধাতব পদার্থের সাহায্যে তৈরি করা থাকে যাতে সেটা লাল হবে, লাল হওয়ার ফলে সেখান থেকে আলো উৎপন্ন করবে। এরপরে আসবো আমরা ফিউজ। আমাদের বাড়িতে ফিউজের ব্যবহার প্রত্যেক বাড়িতে করা হয়, এমনকি ইলেকট্রিকের প্রত্যেকটা বোর্ডেও ফিউজ থাকে। ফিউজ জিনিসটা কি যদি বলা হয়, সহজে বলবো যে এটা একটা সতর্কতামূলক ব্যবস্থা। সতর্কতামূলক ব্যবস্থা কেমন? যদি কোনো কারণে যে নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়ার কথা তার চাইতে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়ে যায় কোনো কারণে, তাহলে সেই ফিউজটা আমাদের সাবধানতা হিসাবে বা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সেটা কাজ করবে। আমরা যে কোনো ইলেকট্রিক বোর্ডের দিকে যদি তাকানো হয় তাহলে দেখতে পাবো যে ওখানে একটা বক্স টাইপের জিনিস থাকে, এরকম টাইপের একটা জিনিস যেটা ফিউজ বলা হয়। এটা টেনে তোলা যায়। অনেক সময় আমরা দেখি যে ফিউজটা কেটে গেছে, কোনো কারণে দেখি ফিউজটা কেটে গেছে, মানে ফিউজটা লাগানো থাকে একটা পাতলা তারের সাহায্যে লাগানো থাকে। তো ফিউজটা কেন দেওয়া হয়? এই যে এখানে যে সার্কিটটা থাকছে, এই সার্কিটটা পাতলা একটা তারের সাহায্যে যুক্ত করা থাকলো, এই তারটার একটা নির্দিষ্ট পরিমাণ রোধ থাকবে এবং সেই তারটার মধ্য দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়ার মতো ক্যাপাসিটি থাকবে। হয়তো সেটা দিলাম আমরা 5 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার, এরকম পরিমাণ নির্দিষ্ট হয়তো বা ফিউজ পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা যেগুলো করি সেগুলো হয়তো কিনে ব্যবহার করি না, এমনি হয়তো কোনো একটা তার কেটে পাতলা তারগুলো লাগিয়ে দিই। যদি সেটা ঠিক না, হিসেব অনুযায়ী আমাদের কিনেই ব্যবহার করা হয়েছে। এই যে 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার এই সমস্ত বিভিন্ন মানের ফিউজ কিনতে পাওয়া যায়। এই ফিউজগুলো কীভাবে সতর্কতামূলক ব্যবস্থা হচ্ছে, যে কোনো একটা বোর্ডে বা কোনো একটা ঘরের মধ্যে হয়তো ম্যাক্সিমাম আমাদের 5 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে, এটা আমরা হিসাব করছি। ঘরের মধ্যে হয়তো বা একটা ফ্যান আছে, একটা লাইট আছে বা একটা টিভি আছে, তাদের যদি হিসাব করে দেখা যায় হয়তো 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হওয়ার কথা, ম্যাক্সিমাম 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে। তাহলে আমি যে ফিউজটা লাগিয়েছি সেই ফিউজটার ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহিত হওয়ার কথা বা করতে পারবেও হয়তো 5 অ্যাম্পিয়ার। আমার ওই বোর্ড থেকে ম্যাক্সিমাম 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ আমি নিতে পারবো। এবার কোনো কারণে দেখা যায় 3 অ্যাম্পিয়ারে নিতে পারছি, 3 জায়গায় 4, 5 অবধি যদি যায় তাহলে কিন্তু ফিউজটা কিছু হবে না। কিন্তু কোনো কারণে যদি ওই তারের মধ্যে দিয়ে বা ফিউজটার মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ারের চাইতে বেশি অর্থাৎ 10 অ্যাম্পিয়ার বা 15 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে আসে, তাহলে কিন্তু ফিউজটা সঙ্গে সঙ্গে কেটে যাবে। কেমন করে কাটবে না, ফিউজটার এমন একটা উপাদান থাকে, এমন একটা ধাতব উপাদান দিয়ে তৈরি করা থাকে যে ফিউজটা গলে যাবে, গলে গেলে পরে খুব স্বাভাবিক কারণে কেটে যাবে, যেটাকে আমরা কেটে যাওয়া বলি। কেটে গেলে পরে হবে কি, পুরো ঘরের লাইনটা বা সার্কিটটা বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ফিউজ। বর্তমান যুগে অবশ্য ফিউজগুলোকে একটু উন্নত মানের করা হয়েছে, যেটা এমসিবি বলা হয়। এমসিবি সিস্টেমটা ওই ফিউজেরই সিস্টেম একটা, ওখানে অটোমেটিক সিস্টেম, মানে অটোমেটিক যে কেমন সিস্টেম, যে ওই এমসিবিগুলো 6 অ্যাম্পিয়ার, 12 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার এই সমস্ত মানের এমসিবি পাওয়া যায়, যেগুলো হয় কি যে যদি কোনো কারণে যে নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়ার কথা তার চাইতে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়ে যায় ওই সার্কিটের মধ্য দিয়ে, তাহলে সঙ্গে সঙ্গে হবে কি ওই ফিউজটা বা ওই এমসিবিটা অফ হয়ে যাবে। যতক্ষণ অবধি ওটাকে আবার অন না করব ততক্ষণ অবধি সেটা চালু হবে না।
এবং অফ হয়ে যাচ্ছে যখনই বা গেল যখনই, তখন আমার বুঝতে হবে যে নিশ্চিত তাহলে কোনো একটা জায়গাতে গন্ডগোল হয়েছে। যে নির্দিষ্ট মানে তড়িৎ প্রবাহিত হওয়ার কথা যেটা বলছি যে 5 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ার, সেটার হিসেবটা পাবো কেমন করে? যেমন কোনো একটা ইলেকট্রিক বাল্ব যেটা হয়তো বা লিখা আছে 220 ভোল্ট 100 অ্যাম্পিয়ার 100 ওয়াট, যে কোনো ইলেকট্রিকের যন্ত্রের গায়ে এই ধরনের দুটো শব্দ লেখা থাকে দেখবে, 220 ভোল্ট 100 ওয়াট। কথাটা মানে কি, বা এইটা যে লেখা থাকছে তার অর্থটা কি? অর্থটা যদি আমরা ভালো করে খোঁজার চেষ্টা করি তাহলে দেখব যে ওই ইলেকট্রিক যন্ত্রটাকে 220 ভোল্ট মেন লাইনের সঙ্গে যদি লাগানো হয় তাহলে সেটা সর্বোচ্চ আলো বা সর্বোচ্চভাবে কাজ করবে। তার মানে কি তার চেয়ে কম ভোল্টে যদি লাগানো হয় তা কাজ করবে না? 220 জায়গাতে 180 বা 200-তে লাগালাম, তাহলে কি কাজ করবে না? হ্যাঁ, তাহলেও করবে, কিন্তু তাতে হবে কি যে ও যে পরিমাণ কাজ করার কথা বা যে পরিমাণ শক্তি উৎপন্ন করার কথা ঠিক সেই পরিমাণ করবে না, তার চেয়ে কম পরিমাণ করবে। তার চেয়ে বেশি যদি করে দেওয়া হয় 240 বা 200-তেও বললাম কাজ করবে, বা 180-তেও কাজ করবে, তার 240-এ দিলে কী হবে? তাহলে কি কাজ করবে না? হ্যাঁ, তাতেও কাজ করবে, কিন্তু সেক্ষেত্রে হবে কি তাতে ওর ক্ষমতা, ওর ম্যাক্সিমাম ক্ষমতাটা হচ্ছে 100 ওয়াটের, কিন্তু তার থেকে বেশি কাজ করে ফেলবে, অর্থাৎ হয়তো 105 বা 110 ওয়াটের কাজ ও করে ফেলবে, যেহেতু ওটা ভোল্টেজের মানটা বেড়ে গেছে। এবার তার চেয়ে যদি বেশি হয়ে যায়, 240-এর জায়গাতে হয়তো 500 ভোল্টেজ হয়ে গেল বা 400 ভোল্টেজ হয়ে গেল, তাহলে কী অবস্থা হবে? তাহলে কিন্তু এই কার্যের পরিমাণটা এতটাই বেড়ে যাবে যে তখন ওই যন্ত্রটাই নষ্ট হয়ে যাবে। যেমন হয় আমাদের বাড়িতে অভিজ্ঞতা আছে যে বাজ পড়ার ফলে ফ্যান নষ্ট হয়েছে, টিভি নষ্ট হয়েছে, এমন কিন্তু অনেক শুনেছি, অনেক দেখেছি। কি হয়, বা যখন বাজ পড়ে তখন হয়তো বা বাড়ির আশেপাশে কোনো ইলেকট্রিক তারের উপর বাজ পড়েছে, বাজ পড়ার মানেই হচ্ছে যে ওই জায়গাটাতে প্রচুর পরিমাণ তড়িৎ একসঙ্গে চলে আসে। আমাদের যেটা থাকার কথা 220 ভোল্ট, এইটা থাকার কথা তার চাইতে হয়তো কয়েক হাজার ভোল্টেজ হয়তো একসঙ্গে চলে এলো। তাহলে কয়েক হাজার ভোল্টেজ যদি একসঙ্গে হয়ে যায় তাহলে খুব স্বাভাবিক কারণে এই ওয়াটের মানটাও ওই যন্ত্রটা খুব স্বাভাবিক কারণে বেড়ে যাবে। কয়েক মুহূর্তের জন্য যদি বেড়ে যায় তাহলে হবে কি যে সেই যন্ত্রটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ফিউজটা প্রথমে কেটে যাবে। ফিউজ কেটে যাবে বলছি, তো টিভি নষ্ট হয়েছে কেন? টিভির মধ্যে কিন্তু ফিউজ থাকে, যেটা আমরা জানি না হয়তো, বা টিভির মধ্যে বা যেগুলো একটু দামি যন্ত্র, টিভি, এসি, ফ্রিজ, এগুলোর মধ্যে কিন্তু ফিউজ আছে। সে ফিউজটাই কেটে যায়, কিন্তু কোনটা ফিউজ সেটা তো আমরা বাইরে থেকে চিনতে পারবো না, দেখতে পারবো না, বুঝতে পারবো না। যেখানে তখন করে কি আমরা হয়তো মেকানিকের কাছে নিয়ে যাচ্ছি, মেকানিকের কাছে নিয়ে গেলে ও কিছুই করে না, জাস্ট ফিউজটাই চেঞ্জ করে দেয়, যেটা দাম হয়তো 2 টাকা 5 টাকা ফিউজের দামটা আছে, হয়তো সে নিয়ে নিচ্ছে 500 টাকা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, কারণ এটা যদি আমরা জানতাম যে কোনটা ফিউজ, বা আমরা যদি কোনো দোকান থেকে ওই ফিউজটা কিনে নেই আবার সেট করতে পারি, তাহলে কিন্তু টিভিটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কিন্তু ফ্যানের ক্ষেত্রে যেটা হয়, ফ্যানের ক্ষেত্রে ফিউজ থাকে না, সেটা ফ্যানের কয়েলটাই কেটে যায় অনেক সময়। সেক্ষেত্রে কয়েল না পাল্টানো বা কয়েল না ঠিক করলে সেটা ঠিক হয় না। তো যেটা বলছিলাম যে এই কোনো একটা ইলেকট্রিকের যন্ত্র, যেমন বললাম 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এই যন্ত্রটা যখন চলবে বা যখন চালু অবস্থায় থাকবে তখন সেটার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত হবে সেটা যদি আমরা হিসাব করি, তাহলে একটা সূত্র যে পি সমান হচ্ছে V²/R, অর্থাৎ পি যদি আমরা ক্ষমতা যেখানে 100 ওয়াট লিখলাম সেটা লিখি, ভি এর মানটা যদি এই 220 ভোল্ট ধরা হয়, আর এর মানটা যদি বের করতে চাইছি তাহলে আর সমান পাবো আমরা V²/P, অর্থাৎ ভি এর মান যদি বসানো হয় তাহলে 220 × 220 বাই হচ্ছে পি এর মানটা 100 ওয়াট, তাহলে পেলাম আমরা 484 ওহম পেলাম। অর্থাৎ ওই ইলেকট্রিক যন্ত্রটার বা ইলেকট্রিক বাল্বটার ওহমের মান হচ্ছে কত, বা রোধের মান হচ্ছে কত, 484 ওয়াট ওহম। এবার ভি সমান IR, যেটা ওহমের সূত্র থেকে পেয়েছি, এখানে ভি এর মানটা কত পেলাম না, 220 ভোল্ট,
আই এর মানটা বের করতে চাইছি, আর এর মানটা পেলাম 484। তাহলে আই সমান হচ্ছে 220 বাই 484। 10/12 আর মোটামুটিভাবে 0.45 এরকম টাইপের আসবে, এত অ্যাম্পিয়ার মতো হবে। অর্থাৎ একটা ইলেকট্রিকের যন্ত্র যেটার 100 ওয়াটের যন্ত্র, সেটা যদি আমরা চালাই তাহলে কী দেখতে পেলাম 0.45 অ্যাম্পিয়ার মাত্র। আর সেখানে যদি 3টে যন্ত্র চালানো হয় তাহলে মোটামুটি 1.5 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ার এরকম টাইপের তড়িৎ প্রবাহ মাত্রা পাবো। কিন্তু সেখানে আমি ফিউজটা লাগানো আছে তার চাইতে বেশি মানের লাগানো আছে, অর্থাৎ সে তার চাইতে ম্যাক্সিমাম বললেন যে 2 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ার অবধি হতে পারে বা পেতে পারি, তার চাইতে বেশি মানে লাগানো আছে, 5 অ্যাম্পিয়ার অবধি লাগানো আছে। তাহলে 5 অ্যাম্পিয়ারটা পুরো পাবো কখন বা কখন হবে না, সেটা বললাম যে একটা কারণ হতে পারে যদি কোনো কারণে বাজ পড়ে, আর একটা কারণ হতে পারে যেটাকে আমরা শর্ট সার্কিট বলে থাকি। শর্ট সার্কিটে কী হয় না, যে কোনো ইলেকট্রিক যন্ত্র চালানোর জন্য দুটো তার লাগে, আমরা সেটা জানি। তার মধ্যে একটা থাকে নিউট্রাল তার, একটা থাকে ফেজ বা মেন তার বলা হয়। ওই মেন তার এবং নিউট্রাল তারটা কোনো ইলেকট্রিক যন্ত্রের দুটো প্রান্তে লাগিয়ে দিচ্ছি। এবার কোনো কারণে যদি সেই দুটো তার আগেই একসঙ্গে জোড়া লেগে যায়, অর্থাৎ কোনো যন্ত্রের দুই প্রান্তে না লেগে আগেই কোথাও লেগে গেল, জোড়া লেগে গেল, তাহলে হবে কি ওইটার মধ্যে তখন প্রচুর পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। প্রচুর পরিমাণ তড়িৎ প্রবাহ মানে সেটার ক্ষেত্রে ওই 5 অ্যাম্পিয়ার যে নির্দিষ্ট মান ছিল তার চাইতে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়ে যাবে। এবং তার চাইতে বেশি পরিমাণ যদি তড়িৎ প্রবাহিত হয়ে যায় তাহলে তখন কিন্তু ফিউজটা কেটে যাবে। ফিউজটা কেটে যাওয়া মানেই হচ্ছে আমাদের তারা সতর্কতামূলক জানিয়ে দিল যে কোথাও শর্ট সার্কিট হয়ে গেছে বা কোথাও যন্ত্রটা খারাপ হয়ে গেছে, কেটে গেছে, তাহলে আমাকে সাবধান হতে হবে বা চেক করতে হবে যে কোথায় কী হয়েছে, সেটা চেক করে আবার আমি পুনরায় সেটাকে ব্যবহার অনুপযোগী করে তুলতে পারবো। টিনটা কি, যেটা ফিউজ তার বললাম সেটা কি দিয়ে তৈরি করা থাকে না, টিন এবং সীসা। টিন এবং সীসার একটা সংকর ধাতু দিয়ে তৈরি করা থাকে, যেটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি টিন প্লাস সীসা এই দুটো ধাতুর মিশ্রণে তৈরি হয় একটা সংকর ধাতু, যেটার সাহায্যে তৈরি করা থাকে ওই ফিউজ তারটা। এই ফিউজ তারটার বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য থাকে মেন। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে গলনাঙ্কের মানটা কম হতে হবে, আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি রোধাঙ্কের মানটা বেশি হতে হবে। গলনাঙ্কের মানটা কম, রোধাঙ্কের মানটা বেশি, কেন এরকম বৈশিষ্ট্য নেওয়া হলো তার পিছনে কারণ যদি খোঁজার চেষ্টা করি, গলনাঙ্কের মানটা বেশি হওয়ার যদি হয়ে যায় তাহলে কি গলবে না, তো সেটা যদি না গলে যায় তাহলে সেটা কাটবে না অর্থাৎ ফিউজটা অটোমেটিক যেটা কেটে যাওয়ার কথা সেটা কিন্তু কাটবে না। আর রোধাঙ্কের মানটা বেশি হওয়ার ফলে কী হয় না, রোধাঙ্কের মানটা বেশি হওয়ার ফলে ওর রোধের মানটা বেশি হবে, এবং রোধের মানটা বেশি হলে পরে কী হবে, সেটার মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন সেটা তাপ উৎপন্ন পরিমাণটা বেশি হবে, এবং তাপ উৎপন্ন পরিমাণটা এমন একটা মাত্রায় নিয়ে যেতে হবে যাতে সেটা কেটে যাওয়ার পক্ষে উপযুক্ত হয়। সেই জন্যই এই দুটো বৈশিষ্ট্যটা সম্পূর্ণ এই ফিউজটা হতে হয়। কিন্তু যদি বা আমরা যেটা করি বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রেই এত কিছু বিচার বিবেচনা করি না, করে কি একটা পাতলা তার বা আমরা যে তারগুলোর সাহায্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে রাবারটা কেটে দিয়ে ভেতরে একটা পাতলা তার লাগিয়ে দিচ্ছি। সেটা লাগানোর যদি বা ঠিক না, তবু লাগালে এমন কিছু ক্ষতি হয় না, কিন্তু সেটা মনে রাখতে হবে যে সেই ফিউজগুলো কোনো সময়ই খুব বেশি মোটা করা উচিত না। যদি কোনো কারণে খুব বেশি মোটা করে দেওয়া হয় তাহলে হবে কি সে ফিউজটা কাটবে না, অর্থাৎ যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফিউজটা লাগানো হয়েছিল সেটা কিন্তু আমাদের কাজ করবে না বা কাজে দিবে না। এরপর আসছি তড়িৎ ক্ষমতা বলতে প্রত্যেকটা ইলেকট্রিক যন্ত্রের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, যে ক্ষমতাটা ওই ইলেকট্রিক যন্ত্রের গায়েই লেখা থাকছে। যেমন বললাম 100 ওয়াট বা 40 ওয়াট
বা এমনকি 9 ওয়াট, এই ধরনের জিনিসগুলো লেখা থাকে। ভোল্টেজটা দেখবে প্রত্যেকটা ইলেকট্রিক যন্ত্রেরই মোটামুটিভাবে 220 ভোল্ট বা 240 ভোল্ট 200 ভোল্ট এরকম টাইপের থাকে, কিন্তু এই ওয়াটটা এক একটা যন্ত্রের ক্ষেত্রে এক রকম হয়। তাহলে ওয়াটটা কী জিনিস না, ওই যন্ত্রটা যখন চলবে বা চালু থাকবে ও বিদ্যুৎ শক্তি নষ্ট করবে বা বিদ্যুৎ শক্তিকে নিবে, কী পরিমাণ বিদ্যুৎ শক্তি নিচ্ছে সেই হিসেবটা কিন্তু পাচ্ছি আমরা এই ওয়াটের সাহায্যে পাচ্ছি। অর্থাৎ ইলেকট্রিকের যন্ত্রগুলোকে আমরা যখন কিনবো বা ব্যবহার করব, সেই ওয়াটটার দিকে আমাদের বিশেষভাবে নজর দেওয়া উচিত। কেননা এই ওয়াটটার মানটা যদি বেশি হয় কোনো ইলেকট্রিক যন্ত্রের, তাহলে হবে কি ও কিন্তু বেশি পরিমাণ বিদ্যুৎ শক্তি নেবে মেন লাইন থেকে। বেশি পরিমাণ বিদ্যুৎ শক্তি নেওয়ার অর্থ যে আমাদের বিলের পরিমাণটা বেশি আসবে। বিলের যে হিসাবটা করা হয় বাড়িতে, যে বিলের হিসাবটা আসে সেটা কেমন করে আসে যদি আমরা একটু ভেবে দেখি, যেটাকে বলা হচ্ছে বিওটি। এটা একটা শব্দ আছে যেটাকে বোর্ড অফ ট্রেড ইউনিট, অর্থাৎ ইলেকট্রিক সাপ্লাই যারা করে তারা নির্দিষ্ট মাত্রার পরিমাণ তড়িৎ যদি প্রবাহিত হয় বা তড়িৎ যদি আমরা ব্যয় করি বাড়িতে, তাহলে সেই পরিমাণটাকে 1 ইউনিট হিসেবে ব্যবহার করে নেয় বা ধরে নেয়। সেই মানটা কত না 1000 ওয়াটের, 1000 ওয়াটের কোনো একটা যন্ত্র চলবে 1 ঘন্টা, ওরা একটা নির্দিষ্ট মাত্রা বা এক নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দিয়েছে, যেটা হচ্ছে কত না 1000 ওয়াটের একটা যন্ত্র যদি 1 ঘন্টা ধরে চলে, তাহলে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি নষ্ট হবে সেটাকে ওরা ধরছে 1 ইউনিট, যেটাকে 1 বিওটি বা সংক্ষেপে 1 ইউনিট বলে থাকি, যার দাম কত মোটামুটিভাবে 7 টাকা বা 6.5 টাকা এরকম টাইপের হয়। তাহলে এবার 1000 ওয়াটের যন্ত্র আমাদের বাড়িতে, এত ওয়াটের যন্ত্র সাধারণত নেই বা থাকতে পারে, হিটার বা আয়রন এই টাইপের দুটো একটা যন্ত্র আছে, কিন্তু বেশিরভাগ যন্ত্রগুলোই কিন্তু কম ওয়াটের। তাহলে এর চাইতে যদি কম ওয়াটের হয়, 1000 ওয়াটের জায়গাতে যদি আমরা 100 ওয়াটের নিই, তাহলে 100 ওয়াট নিলাম এখানে, এই সময়টা কিন্তু বেড়ে যাবে, সেখানে 10 ঘন্টা হয়ে যাবে। অর্থাৎ আমি 1000 ওয়াটের যন্ত্রটা না নিয়ে আমি 100 ওয়াটের একটা যন্ত্র নিলাম, তাহলে সেটা 10 ঘন্টা চালাতে গেলে আমাকে বিল দিতে হবে, 1 ইউনিটের বিল দিতে হবে। 100 ওয়াটের না নিয়ে যদি আমি 10 ওয়াটের নিই, তাহলে সেক্ষেত্রে 100 ঘন্টা চালাতে গেলে আমাকে 1 ইউনিটের বিল দিতে হবে। অর্থাৎ কি হচ্ছে, এইটা ওয়াট এবং ঘন্টা এই দুটো জিনিসের গুণফলটা যখন 1000 হচ্ছে, তখনই সেটা বিল হচ্ছে বা যে পরিমাণ বিদ্যুৎ শক্তি নষ্ট হচ্ছে সেটার মানটা হচ্ছে 1 ইউনিট। তার মানে আমরা যদি একটা বাড়িতে কত বিল আসার কথা মোটামুটি একটা হিসাব করি, তাহলে আমরা নিজেরাই হিসাব করতে পারবো। কিন্তু কেমন করে ধরলাম যে আমরা একটা ছোটো বাড়িতে 2টো ফ্যান আছে, ফ্যানগুলো মোটামুটি হবে তাই 80 ওয়াট করে থাকে, সিলিং ফ্যানগুলো। তা 2টো ফ্যান 80 ওয়াট বললাম। এবার লাইট ধরলাম যে একটা লাইট আছে বা একটা টিউব লাইট আছে, সে লাইটগুলো বা একটাই, যেটা 100 ওয়াট ধরলাম, 100 ওয়াটের একটা লাইট আছে, হয়তো একটা টিভি আছে, এটা টিভিগুলো মোটামুটি হয় 100 বা 120 ওয়াট এরকম টাইপেরই থাকে। তো ধরলাম যে এই কটা যন্ত্র আছে, যদি চালানো হয় কতটা করে না, ফ্যানগুলো ধরলাম যে এটা 10 ঘন্টা করে চলছে, লাইটটা ধরলাম যে 5 ঘন্টা করে চলছে, টিভিটা চললাম যে এটা 7 ঘন্টা বা কিছু একটা চলছে। তাহলে কী করলাম, যে ওয়াট যেটা দেওয়া আছে এবং সেই সংখ্যাটার সঙ্গে কটা করে আছে বাড়িতে সেটা হিসাব করলাম, তার সঙ্গে দিনে মোটামুটি কত ওয়াট কত ঘন্টা করে চলছে সেইগুলো গুণ করলাম। তাহলে শুধু যদি ফ্যানের হিসাবটা করি আমরা, তাহলে 80 ওয়াটের ফ্যান 2টো আছে, চলছে দিনে 10 ঘন্টা করেছে, তাহলে মোটামুটি 30 দিন 1 মাসে। এখানে যদি 30 দিয়ে গুণ করা হয় তাহলে কত হচ্ছে, 160। $48,000 একে ভাগ করব
1000 দিয়ে। তাহলে দুটো ফ্যান যদি 1 মাস চালানো হয় তাহলে সেখানে ফ্যান বিল ওঠার কথা 48 ওয়াটের বিল ওঠার কথা, 48 ইউনিটের। অর্থাৎ দুটো ফ্যানের জন্য ওই বাড়িটাতে 48 ইউনিটের বিল আসবে। আর এবার এই ফ্যানের ওয়াটটা যদি কমে যায় খুব স্বাভাবিক কারণে এই গুণফলটাও কমে যাবে। বা এই লাইটটা যেটা ব্যবহার করলাম সেই লাইটটা 100 ওয়াটের না হয় যদি কম ওয়াটের হয় 10 ওয়াটের হয় তাহলে সেটা বিলের পরিমাণটা কমবে। অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রিক যন্ত্র যখন চালাবো বা কিনবো তখন আমাদের মনে রাখতে হবে সেটা হবে যে সেটার ওয়াটটা কত। যেমন এসিগুলোর ওয়াট অনেক বেশি থাকে। মিনিমাম এসির ওয়াট হচ্ছে 2200 ওয়াটের একটা এসিগুলো হয়। 2200 ওয়াট থেকে 3000 ওয়াট 4000 ওয়াটের এরকম টাইপেরও এসি হয়। তো এই যে ওয়াটের পরিমাণটা এত বেশি হওয়ার ফলে কিন্তু এসি চালানোর ফলে বা এসি যখন চলে তখন বিদ্যুতের বিলের পরিমাণটা প্রচণ্ড বেশি আসবে। কারণ আমরা অনেকে হয়তো বা বাড়িতে এসি লাগাই না কারণ বিলের পরিমাণ বেশি আসবে বলে একটা ভয় পাই। তো সেই বিলের পরিমাণটা বেশি আসবে কেন ভয় পাচ্ছি না, ওর ওয়াটের পরিমাণটাই বেশি। আর 3000 ওয়াটের একটা এসি 3000 ওয়াটের একটা এসি এ যদি 1 ঘন্টা চলে 3000 ওয়াটের একটা এসি এ চলছে 1 ঘন্টা তাহলে কিন্তু 3 ইউনিটের বিল আসবে। অর্থাৎ একে যদি 1000 দিয়ে ভাগ করা হয় তাহলে থাকলো 3 ইউনিট। অর্থাৎ 1 ঘন্টা মাত্র চালানোর জন্য কিন্তু তার বিলের পরিমাণটা 3 ইউনিট। অর্থাৎ সেই 3 ইউনিটের দাম কত? প্রায় 21 টাকা মতো। অর্থাৎ একটা রাত্রে যে একটা সারা রাত একটা এসি চালানো হয় 10 ঘন্টা মোটামুটি তাহলে 3 × 10 অর্থাৎ 30 ইউনিট বিল আসবে একদিনের জন্য। 30 ইউনিটের দাম কত? 30 ইউনিট মোটামুটি যদি 7 টাকা করে ধরা হয় তাহলে 210 টাকা। অর্থাৎ একদিনে বা এক রাত্রে একটা এসি চালানোর জন্য 210 টাকা বিল আসছে। অর্থাৎ সেটা যদি আমরা 1 মাসে চালাই তাহলে কী পরিমাণ বিলটা আসবে? 210 × 30 যদি করা হয় তাহলে কত? 6300 টাকার বিল আসছে। অর্থাৎ 1 মাসে একটা এসি চালানোর জন্যই মাত্র শুধুমাত্র একটা এসি চালানোর জন্য কিন্তু 6000 টাকার বিল আসছে। তাহলে খুব স্বাভাবিক কারণে বুঝতেই পারছি যে একটা এসি কেনার চাইতেও ওর বিলের হিসাবটা যদি বা বিলের কথা যদি বা যখন ভাবছি আমরা তখন কিন্তু আমরা সাধারণ একটা পরিবারগুলো বা সাধারণ এসির কথা ভাবি না বা এসি নেওয়ার কথা ছেড়ে দিই। তাহলে কী দেখলাম না, আমরা যখন কোনো ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করব তখন সেটার ওয়াটের কথাটা ভাববো, অবশ্যই ভাবতে হবে। কেন ওয়াটটা বেশি হলে পরেই কিন্তু বিলের পরিমাণটা সবসময় বেশি আসবে। বর্তমান যুগে সেইগুলো বিচার বিবেচনা করেই CFL বাল্ব, CAFL বা LED খুব প্রচলিত এখন বাল্ব। প্রায় সমস্ত জায়গাতেই সমস্ত বাড়িতেই LED ব্যবহার করা হচ্ছে, LED বাল্ব। তো এইগুলোর প্রচলন বা চালু হলো কেন যদি আমরা ভেবেছি দেখি, আগেকার দিনে কিন্তু যেগুলো আমরা যখন ছোটো ছিলাম তখন যেগুলো বাল্ব ব্যবহার করতাম ভাস্টার বাল্ব, সেগুলোর ওয়াট থাকতো কত? 100 ওয়াট, 200 ওয়াট, 40 ওয়াট, 60 ওয়াট। 100 ওয়াটের একটা যন্ত্র বা একটা 100 ওয়াটের একটা বাল্ব চালানোর ফলে যে পরিমাণে আলো পেতাম এখন দেখি আমাকে এই LED বাল্বগুলো সে 9 ওয়াটের একটা ইলেকট্রিক বাল্ব চালিয়ে আমি সেই পরিমাণ আলো পাচ্ছি। 9 ওয়াটের জায়গাতে যদি 10 ওয়াট ধরে নিই তাহলে হিসাবের সুবিধার জন্য যেটা আমি 100 ওয়াটের জায়গাতে আমি 10 ওয়াটের মাত্র যন্ত্র ব্যবহার করে আমি সেম আলো বা সেম কাজ করতে পারছি। তাহলে কেন আমি 10 ওয়াটের জায়গাতে 100 ওয়াটের যন্ত্রটা ব্যবহার করব? যদিও দামের ক্ষেত্রে যদি ভাবা হয় এটার দাম হয়তো বা 15 টাকা দাম নিচ্ছে, এটার দাম একটু বেশি বা হয়তো 90 টাকা বা 80 টাকা দাম নিচ্ছে, কিন্তু দামটা বেশি নিলে পরেও আমাদের ওয়াটের সাশ্রয় তো প্রচুর হচ্ছে। কারণ একটা 10 ওয়াটের একটা LED বাল্ব আমি সারা রাত বা 10 ঘন্টা যদি চালানো হয় মাত্র 100 ওয়াট
10 ঘন্টা যদি চালানো হয় তাহলে হলো 100 ওয়াটের ইলেকট্রিক নষ্ট হলো। এটা যদি 10 ঘন্টা বা 10 দিন যদি চালানো হয় তাহলে মাত্র 1 ইউনিট বিল আসছে। অর্থাৎ 10 ওয়াটের একটা এলইডি বাল্ব 10 ঘন্টা করে 10 দিন যদি চালানো হয় তাহলে মাত্র 1 ইউনিটের বিল আসবে, অর্থাৎ মাসে মোটামুটি 3 ইউনিটের বিল আসবে। কিন্তু যদি আমি সেটা 100 ওয়াটের যন্ত্রটা চালাই তাহলে তার পরিমাণটা কী পরিমাণ বিল বেশি আসবে, তো ওর চাইতে 10 গুণ বিলের পরিমাণ বেশি আসবে, আর 3030 ইউনিট বিল হয়ে যাবে। এই এলইডি বাল্বগুলো, এলইডি কথাটা পুরো নাম যদি জানি, লাইট এমিটিং ডায়োড। এগুলো হচ্ছে এক প্রকার ডায়োড, যেটাকে লাইট বিকিরণ করে। ওর কাজটাই হচ্ছে আলো বিকিরণ করা, এমন এক ধরনের ডায়োড। আর ডায়োড জিনিসটা কি? ডায়োড হচ্ছে এমন এক ধরনের ইলেকট্রিকের যন্ত্র যে যন্ত্রটা তড়িৎ প্রবাহকে একমুখী করে। এবং এই এলইডিগুলো হচ্ছে কি এমন বিশেষ ধরনের যন্ত্র যেটা তড়িৎ প্রবাহের সঙ্গে সঙ্গে আলো উৎপন্ন করবে, সেটা হচ্ছে এলইডি। এলইডি বাল্বগুলো তৈরি করা হয় এমন একটা বিশেষ উপাদান দিয়ে বা বিশেষভাবে, যেটা আয়ুষ্কাল, অর্থাৎ ওই ইলেকট্রিকের যন্ত্রটা, ওই বাল্বটা কতদিন ধরে চলবে সেটা মোটামুটি 50,000 ঘন্টা। একটা জিনিস লক্ষ্য করে থাকলে, যখন আমরা এই এলইডি বাল্বগুলো কিনতে যাই দোকানে, দোকানদারা হামেশা 1.5 বছর 2 বছর এমনকি 3 বছরের গ্যারান্টি দিয়ে দেয়। 3 বছরের মধ্যে 2 বছরের মধ্যে যদি কেটে যায় নিয়ে আসবেন, পাল্টে দেবো। ওরা কী করে বলতে পারে বা কী করে বলে সেটা ওদের কোনো সেখানে বাহবা নেই। এই 50,000 ঘন্টা হচ্ছে ওই ইলেকট্রিকের বা এলইডি বাল্বটারই আয়ুষ্কাল, অর্থাৎ ও মোটামুটিভাবে ওই ঘন্টা অবধি বেঁচে থাকবে। অর্থাৎ 50,000 ঘন্টা যদি ওই বাল্বটাকে চালাই তাহলে সে ক্ষতি হওয়ার কথা না বা কেটে যাওয়ার কথা না। 50,000 ঘন্টা মানে যদি আমরা হিসাব করে দেখি মোটামুটি 5 বছর। আমরা যদি একটা যন্ত্রগুলো 10 ঘন্টা করে দিনে চালাই তাহলে মোটামুটি ভাবে 5 বছর যদি চালানো হয় তাহলে সেটা যন্ত্রটা কেটে যাওয়ার কথা না। তাহলে এবার কেটে যায় কেন? অনেক সময় কেটে যায় তার কারণ যদি খোঁজার চেষ্টা করি তাহলে হয়তো বা কোনো ওই যন্ত্রটা কোনো কোম্পানির হয়তো বা কোনো একটা ত্রুটি থেকে গেছে সেটা তৈরি করতে গিয়ে। তাহলে কোম্পানি যদি ত্রুটি থেকে যায়, হয়তো দেখা গেলো 10 দিন বা 1 মাস চালানোর পর সেটা যন্ত্রটা কেটে গেল বা নষ্ট হয়ে গেল, তাহলে হবে কি সেটা যখনই আমরা দোকানে নিয়ে যাচ্ছি দোকানদার সেটা পাল্টে দিচ্ছে। পাল্টে দেওয়ার ফলে ও কি দোকানদার নিজের ঘর থেকে দিচ্ছে না, সেটা কোম্পানির কাছ থেকে নিচ্ছে। কারণ কোম্পানির কাছ থেকে ফেরত পাঠিয়ে দিলে ওটা যেহেতু ওটা ত্রুটিযুক্ত ছিল, অর্থাৎ সেটা 50,000 ঘন্টা চলার কথা, কিন্তু সেটা হয়তো বা 1000 ঘন্টা বা 500 ঘন্টা চলার পরেই সেটা নষ্ট হয়ে গেল। তার মানে সেটা কিন্তু যেভাবে তৈরি করার কথা, যেভাবে হওয়ার কথা ঠিক সেইভাবে হয়নি বলেই অবস্থা হয়েছে, বলেই কেটে যাচ্ছে বা কেটে গেল। বলেই বর্তমান যুগে এলইডিগুলোর ব্যবহার প্রায় সমস্ত জায়গাতেই করা হচ্ছে। এমনকি যে পুজোতে যে লাইটিংগুলো করা হচ্ছে, সেই লাইটিংগুলো এখন এলইডির সাহায্যে করা হচ্ছে। আমরা ছোটোবেলায় দেখতাম সেই লাইটিংগুলো এখনকার মতো এলইডির সাহায্যে লাইটিং হতো না, টুনি বাল্বের সাহায্যে হতো। টুনি বাল্ব মানে ছোটো ছোটো বাল্ব, একটা টুনি বাল্বের চেন বা 100টা বাল্ব সম্পূর্ণ একটা চেন, সেটা হয়তো 100 ওয়াটের একটা থাকবে। প্রত্যেকটা টুনি বাল্বে যদি ওয়াট 1 ওয়াট করে ধরা হয় তাহলে 100টা টুনি বাল্ব আছে মানে কি তার ওয়াটটা হচ্ছে 100 ওয়াট। সেটা যদি সারা রাত চলে 10 ঘন্টা চলে তাহলে মোটামুটি 1000 ওয়াট মানে 1 ইউনিটে বিল এলো। কিন্তু এখনকার দিনে যে টুনি বাল্বগুলো ব্যবহার করা হচ্ছে, টুনি বাল্ব এখনকার দিনে যেগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো বেশিরভাগটাই এলইডি বাল্ব বা এলইডিগুলো ব্যবহার করার ফলে সেগুলোর তড়িৎ ক্ষমতা বা তড়িৎ ব্যয় হয় না বললেই চলে। হয়তো 100টা যদি এলইডি বাল্ব ব্যবহার করি, এলইডি সম্পূর্ণ টুনি বাল্ব যদি ব্যবহার করি তাহলে সেটা মাত্র হয় 3 ওয়াট বা 2 ওয়াটের থাকে, অর্থাৎ সেটা কিন্তু খুবই কম পরিমাণ তড়িৎ ব্যয় করছে। তার আগে যেগুলো ব্যবহার করা হতো সিএফএল বাল্বগুলো এখনও কিছু ব্যবহৃত হয়। সিএফএল মানে হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট বাল্ব। এগুলো ফ্লুরোসেন্ট ল্যাম্প।
সিএফএলগুলো এখন তো মোটামুটি 2-3 বছর আগে খুবই ব্যবহৃত হতো, যখন এলইডি আসেনি বাজারে তখন কিন্তু এই সিএফএলগুলোই ব্যবহৃত হতো। সিএফএলগুলো কিন্তু এখন অনেকটা ব্যবহার কমে গেছে। তার পিছনে কারণটা কি, যে সিএফএলগুলোর ওয়াটার পরিমাণটা একটু বেশি হয়। যেমন এলইডিগুলোর ক্ষেত্রে বললাম মোটামুটি হবে 9 ওয়াট, 6 ওয়াট, 5 ওয়াট এরকম টাইপের হয়, 3 ওয়াট। কিন্তু সিএফএলগুলো মোটামুটি 15 ওয়াট, 20 ওয়াট বা 25 ওয়াট এরকম টাইপের হয়। তার মানে এর চাইতে একটু বেশি পরিমাণ যেহেতু এগুলো, এটা একটা মুশকিল বা এটা একটা সমস্যা যে একটু বেশি পরিমাণ তড়িৎ ব্যয় করছে। আর একটা মুশকিল হচ্ছে এর আয়ুষ্কাল, সিএফএলগুলোর আয়ুষ্কাল মোটামুটি 10,000 ঘন্টা, যে ক্ষেত্রে এলইডির ক্ষেত্রে বলেছিলাম 50,000 ঘন্টা। যেহেতু সিএফএলগুলোর আয়ুষ্কাল 10,000 ঘন্টা, সেই জন্য কিন্তু সিএফএলগুলো যখন আমরা কিনতে যেতাম দোকানে, তখন এগুলোর গ্যারান্টি কিন্তু 2 বছরে দিত না। একটু লক্ষ্য করে দেখতে বা একটু ভেবে দেখলেই বুঝতে পারবো যে 2 বছর দিত না। কতদিন দিত? মোটামুটিভাবে 6 মাস। কেননা ওরা হিসাব করে দেখেছে যে যদি সিএফএল বাল্বগুলো আমরা দিনে 10 ঘন্টা করে চালাই, তাহলে মোটামুটি 6 মাস কেন, মোটামুটি 1 বছর বা তার চেয়ে বেশি সময় চলার কথা। যেহেতু ওর আয়ুষ্কাল বা বেঁচে থাকার কথা হচ্ছে 10,000 ঘন্টা বেঁচে থাকার কথা, বা 10,000 ঘন্টা ধরে কাজ করার কথা, কিন্তু সেখানে 6 মাসের মধ্যে কেটে যাওয়ার কথা না। তো 6 মাসের মধ্যে যদি কেটে যায় তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই তাহলে ওই যন্ত্রটা বা ওই বাল্বটা তৈরি করার সময় কোনো ত্রুটিযুক্ত হয়েছে বা ত্রুটি হয়েছে বলেই সেটা যখন আমরা ব্যবহার করছি বা সেটা যদি আমরা কেটে যায়, সেটা দোকানে নিয়ে গেলে আবার করে চেঞ্জ করে দিচ্ছে। আর এই ইলেকট্রিক যন্ত্রগুলো বা এই বাল্বগুলো যখন আমরা বাড়িতে লাগাই বা বাড়িতে কানেকশন করি, তখন সেগুলো কীভাবে কানেকশন করা থাকে যদি আমরা একটু ভেবে দেখি। এই একটা সার্কিট হলো, আর একটা হচ্ছে কি এই দুটো সার্কিট আমি আঁকলাম। দুটো ক্ষেত্রে দুটো বাল্বকে লাগিয়েছি। এটা হচ্ছে লাইনের সোর্স বা উৎস। এই একটা সার্কিট, এই একটা সার্কিট। খুব স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমান্তরাল সরলরেখার মতো লাগছে দেখতে, আর এটা একই লাইন বা একই রেখা বরাবর পাচ্ছি আমরা দেখতে। এবার কীভাবে লাগানো থাকে, এইভাবে লাগানো, সবগুলোই কিন্তু সমান্তরাল সমবায়ে লাগানো থাকে। সমান্তরাল সমবায়ে না লাগিয়ে যদি আমরা শ্রেণী সমবায়ে অর্থাৎ এইভাবে লাগাই, এইভাবে দুটো বাল্বকে জোড়া লাগিয়ে চালাই, তাহলে কি অসুবিধা হবে বা কি ক্ষতি হবে সেই হিসাবটা যদি করি আমরা। এগুলো যদি 100 ওয়াটের বাল্ব হয়, তাহলে আমরা হিসাব করে দেখা যায় যে এই 100 ওয়াটের একটা যন্ত্র মোটামুটি 484 ওহম মতো হয় এর রোধ। দুটোকে যখন এইভাবে লাগাবো, শ্রেণী সমবায়ে যদি লাগানো হয় বা লাগাই, তাহলে সেটা দুটো শ্রেণী সমবায়ে সূত্র পড়তে গিয়ে আমরা পড়েছিলাম R = R1 + R2। আর দুটো শ্রেণী সমবায়ে রোধকে যখন লাগানো হয়েছে, এগুলো তো একটা অ্যাকচুয়ালি রোধ। সেই রোধকে যদি শ্রেণী সমবায়ে লাগানো হবে, লাগিয়ে রাখি, তাহলে সেটার মোট রোধের মানটা হয়ে যাবে 484
প্লাস 484, অর্থাৎ হয়ে যাবে 968 ওয়াট এই ওহম। কিন্তু যদি শ্রেণী সমবায়ের পরিবর্তে সমান্তরাল সমবায় লাগানো হয় তাহলে কিন্তু এটার লাইনটা আলাদা, এখান থেকে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেল, এদিকে একটা ভাগ হলো, এদিকে একটা ভাগ হলো, দুটো ভাগে ভাগ হয়ে যাওয়ার ফলে ওর রোধের মানটা বাড়ানোর কোনো প্রশ্ন থাকলো না। রোধের মানটা বাড়ানোর কোনো প্রশ্ন থাকলো না বলে এ যে পরিমাণ তো ব্যয় করছিল বা এর যা ক্ষমতা, সেই ক্ষমতা সম্পূর্ণই কিন্তু এর ব্যয় করবে, কোনো রকম কম শক্তি ব্যয় করবে না বা কম আলো দিবে না। কিন্তু যদি এইটার পরিবর্তে যদি আমরা এরকমভাবে লাগাই, অর্থাৎ সমান্তরাল সময়ের পরিবর্তে যদি শ্রেণী সময় দুটো লাইটকে লাগিয়ে দিই, তাহলে দেখা যাবে কি যে পরিমাণ আলোর পাওয়ার কথা, মনে হতে পারে যে একটা বাল্ব লাগানোর ফলে, এই একটা 100 ওয়াটের বাল্ব লাগানোর ফলে যে পরিমাণ শক্তি পাচ্ছি আর যে পরিমাণ আলো পাচ্ছি, দুটো বাল্ব যদি লাগিয়ে দিই তাহলে খুব স্বাভাবিক কারণে কী হওয়ার কথা না, আলো বেশি পাওয়ার কথা। সেটা বেশি পাবো কখন না, এইভাবে যদি লাগাই তাহলে কিন্তু আলোটা বেশি পাবো। কিন্তু এইটার পরিবর্তে যদি আমরা এইভাবে লাগিয়ে দিই তাহলে কিন্তু আলোটা বেশি পাবো না, সেটা আরও কমে যাবে। দুটো বাল্ব লাগালাম, দুটো লাইট লাগালাম, অথচ দেখা গেলো যে আলোর পরিমাণটা না বেড়ে কমে গেল, আরও কমে যাওয়ার পিছনে তার কারণটা কি, যেহেতু আমরা এই শ্রেণী সময় লাগানো হয়েছে। তাহলে শ্রেণী সময় কি কোথাও লাগানো থাকে না? হ্যাঁ থাকে। কিছু জায়গাতে যেগুলো টুনি বাল্বগুলোর ক্ষেত্রে দেখা যায় যে চেন হয়তো 100টা একটা টুনি 100টা লাইটের একটা চেন আছে, সেই চেনগুলো অনেক সময় লক্ষ্য করলে দেখা যায় যে কোনো একটা লাইট যদি কেটে যায় তাহলে সেটা দেখা যাচ্ছে হয়তো 15টা বা 20টা লাইট জ্বলছে না, বাকিগুলো হয়তো আবার জ্বলছে। তার মানে 100টার মধ্যে একটা কেটেছে, কিন্তু সেখানে 20টা বা 15টা না জ্বলার পিছনে কারণটা কি না, সেই চেন লাইটগুলো থাকে কি 4-5টা সিরিজ করা থাকে। 4-5টা সিরিজ করা থাকার ফলস্বরূপ হচ্ছে কি যে কোনো একটা লাইট যদি কেটে যায়, সেই লাইটের বা সেই খানটা দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। সেইটা বন্ধ হয়ে যাওয়ার ফলস্বরূপ হচ্ছে কি যে ওই লাইনটা বা ওই চেনটার মধ্যে দিয়ে আর তড়িৎ প্রবাহ যাচ্ছে না, বাকিগুলোর মধ্যে দিয়েই যাবে। অর্থাৎ যদি 100টা বাল্ব থাকে, সেই 100টা বাল্বের মধ্যে হয়তো 5টা ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, 5টা প্রত্যেকটা ভাগের মধ্যে হয়তো 20টা করে লাইট লাগানো আছে। তো একটা যদি কেটে যায় তাহলে সেই একটা কেটে যাওয়ার মানে হচ্ছে কি সেই 20টা, অর্থাৎ সেটার মধ্যে যে 20টা লাইট ছিল সেই 20টা লাইট বন্ধ হয়ে যাবে। যতক্ষণ অবধি সেটাকে না ঠিক করা হবে বা ওইটাকে চেঞ্জ করে দিয়ে সেখানে জোড়া লাগিয়ে দেওয়া হবে, ততক্ষণ অবধি কিন্তু সেটা আর চলবে না। আর এরপরে আসছি তড়িৎ চুম্বক। আমরা নিচু ক্লাসে তড়িৎ প্রবাহের সাহায্যে চুম্বক উৎপন্ন করা মোটামুটিভাবে শিখেছি, কীভাবে উৎপন্ন করা যায় বা কীভাবে পেতে পারি বা পাই। এরকম একটা লোহার দণ্ড, এর গায়ে যদি তার পেঁচানো হয়, তার পেঁচিয়ে এই যে দুটো প্রান্ত পেলে আমি এই দুটো প্রান্তকে একটা ব্যাটারির সঙ্গে লাগিয়ে দেবো। তাহলেই বলছি এই লোহার দণ্ডটা যেটা ছিল সেটা চুম্বকে পরিণত হবে। সেটা আমরা বাড়িতে যদি প্র্যাকটিস করে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে এরকম একটা লোহার দণ্ড নিব, লোহার দণ্ড নিয়ে তার গায়ে তার পেঁচাবো। আচ্ছা, মনে রাখতে হবে যে তারটা কী ধরনের তার হতে হবে। যে তারগুলো বাড়িতে ব্যবহার করি আমরা সেই তার নিলে হবে কি, অর্থাৎ প্লাস্টিকের আবরণযুক্ত যে তারগুলো ব্যবহার করি আমরা সেই তারগুলো নিলে হবে কি, বা কোন ধরনের তার নেবো সে তার নিব সেটা যদি দেখি বা ভাবি তাহলে দেখবো ফ্যানের কয়েল যে তারগুলো দিয়ে তৈরি করা থাকে সেই তারগুলো নিতে হবে। কিন্তু এই তারগুলো সাধারণ প্লাস্টিকের তার আবরণযুক্ত যে তারগুলো সেই তারগুলো নিলে পরে হতে পারে, কিন্তু সেগুলো পাতলা তার যদি নেওয়া হয় সব তারে কিন্তু আবার হবে না, বা ওই প্লাস্টিকের আবরণটা খুলে নিয়ে যদি করা হয় তাহলে কিন্তু হবে না। কেননা ফ্যানের কয়েলের ভিতরে যে তারগুলো থাকে সেই তারগুলোকে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সেগুলো একটা বিশেষ রং করা থাকে, বা বিশেষ একটা আবরণ দেওয়া থাকে। এমনি প্লাস্টিকের আবরণযুক্ত যে তারগুলো
সেই তারগুলো আর আর ফ্যানের কয়েলের মধ্যে যে তারগুলো থাকে বা ফ্যানের কয়েলটা যে তারগুলো দিয়ে তৈরি করা থাকে বা তৈরি করা হয়, সেই তারটার মধ্যে তফাৎটা কি না, ফ্যানের কয়েলটা জাস্ট তামার তার, সেই তামার তারটার গায়ে এক ধরনের রং করা থাকছে। রং করা থাকার ফলস্বরূপ হচ্ছে কি, একটা তারের সঙ্গে এরকমভাবে তারগুলো হয়তো প্যাঁচানো আছে একটার উপরে একটা, যদিও বা লেগে আছে একটার গায়ে আর একটা লেগে আছে, তথাপি কিন্তু কেউ কানেকশনটা হয়নি। অর্থাৎ ওই সেই রংটা করা থাকার ফলে এখান থেকে একটা তার থেকে একটা তারের তড়িৎ প্রবাহ যাচ্ছে না। ওই রংটা করা থাকার ফলেই কিন্তু সেটা আটকে রেখেছে। আর এবার অনেক সময় বলি আমরা ফ্যানের কয়েল পুড়ে গেছে, অনেক কারণেই হয় পুড়ে যায়। পুড়ে যায় মানে কি, সেটা ছাই হয়ে গেছে, সেটা একটা ধাতু তামা, সেটা পুড়বে কেমন করে, তাই না? কারণ পোড়ে বা আগুনে পুড়ে যায় কোন সমস্ত জিনিসগুলো না, যেগুলোর মধ্যে কার্বন থাকবে। কাগজ পুড়ে যেতে পারে, কাপড় পুড়ে যেতে পারে, কিন্তু সেটা একটা তামার তৈরি একটা তার, সেটা আবার পুড়বে কেমন করে? অথচ বলি আমরা কয়েল পুড়ে গেছে, তাহলে কি কয়েলটা পুড়লো কেমন করে তাহলে? না সেটা যদি ভাবি আসলে কি হয় না, এই তারগুলোর যে তারগুলোর কথা বলা হলো, সেই তারগুলো যে বললাম একটা তার গায়ে একটা রং করা থাকছে, সেই রংটা পুড়ে যায় আসলে। মনে হচ্ছে ধোঁয়া বেরিয়ে পুড়ে যায়, মানে এই রঙগুলোই পুড়ছে। কিন্তু রঙগুলো পুড়লে পরেই হবে কি, একটার সঙ্গে একটা কানেকশন টাচ হয়ে গেল। একটার সঙ্গে একটা টাচ হয়ে যাওয়ার মানেই হচ্ছে কি, সেটা সার্কিটটা থাকলোই না। অর্থাৎ যেটা যে হবে বা যে উপাদান বা যে উপায়ে তৈরি করতে চেয়েছিল তারা, সেটা কিন্তু থাকলোই না। অর্থাৎ সেটাই হচ্ছে কয়েল পুড়ে যাওয়া। তাহলে আমরা এই কয়েলটা না পোড়া তার, অর্থাৎ ওই ফ্যানের কয়েলের তারগুলোকে নিয়ে যদি আমরা এরকমভাবে করি, লোহার একটা দণ্ড নিয়ে তার গায়ে তার পেঁচালাম, তার পেঁচিয়ে এই দুটো প্রান্তকে যদি আমরা একটা ব্যাটারির সঙ্গে লাগিয়ে দিই, তাহলে এটা চুম্বকে পরিণত হবে। যেটাকে বলা হলো, যেহেতু এটা তড়িতের সাহায্যে চুম্বক তৈরি করা হলো, সেই জন্যই বলা হচ্ছে এটাকে তড়িৎ চুম্বক। এই তড়িৎ চুম্বক তৈরি করার সময় কী কী জিনিস মাথায় রাখতে হবে আমাদের? যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, যে এই যে ব্যাটারিটা নিব, সেই ব্যাটারিটা কত ভোল্টের ব্যাটারি নিব। যত ভোল্টে বেশি নিব, 1.5 ভোল্ট, 3 ভোল্ট, 6 ভোল্ট, 12 ভোল্ট, বিভিন্ন রকম ভোল্টেজ হতে পারে, কিন্তু কখনোই 6 ভোল্টের চাইতে বেশি ব্যাটারি নিব না। নিলে পরে কী হবে না, 6 ভোল্টের চাইতে বেশি যদি হয়ে যায়, তাহলে সেখানে শক খাওয়ার একটা সম্ভাবনা থাকবে, শক লাগার সম্ভাবনা থাকবে। কাজে 6 ভোল্টের চাইতে বেশি নিব না, মোটামুটি 3 ভোল্ট নিলে বেশি হয়, 12 ভোল্টে কোনো সময় নিব না। এই তারটা বললাম যে নিতে হবে কোন তার না, যেটা একটা বিশেষ রং করা তামার তার নিতে হবে। এই লোহার দণ্ডটা যে নিব, সেই লোহার দণ্ডটাও নিতে হবে কাঁচা লোহা। কাঁচা লোহা জিনিসটা আবার কেমন টাইপের জিনিস না, কাঁচা লোহা আর পাকা লোহা তাহলে কেমন জিনিস হলো না? পাকা লোহা কাঁচা লোহা বলে এরকম কোনো জিনিস হয় না। আসলে সেটা যেটা হয় যে লোহার উপাদান, সমস্ত লোহার উপাদান কিন্তু একরকম না। ইস্পাত যেগুলো প্রচণ্ড শক্ত হয়, কিছু লোহা আছে যেগুলোর নাম দেওয়া হয় ইস্পাত। অর্থাৎ বিভিন্ন গাড়িতে যে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয় যে সমস্ত লোহাগুলো দিয়ে, সেগুলো লোহাগুলোর উপাদান এমন টাইপের করা হয় যে প্রচণ্ড শক্ত, বা গাড়ির ইঞ্জিন তৈরি করা হচ্ছে যে সমস্ত লোহা দিয়ে, তাদের উপাদানগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যে উপাদানগুলো প্রচণ্ড শক্ত টাইপের হয়। কিন্তু আবার এমন কিছু লোহা আছে যেগুলো কাঁচা লোহা, বিশেষত ট্রান্সফরমার, যে বিভিন্ন পাড়াতে যে বড় বড় পোলে, দুটো পোলকে একসঙ্গে যে ট্রান্সফরমার তৈরি করা থাকে, সেই ট্রান্সফরমারের যে উপাদানগুলো থাকে, সেই উপাদানটা পুরোটাই কিন্তু কাঁচা লোহা। আর সেগুলোর বিশেষ ধর্মটা হচ্ছে কি, যে সেই বিশেষ ধর্ম হচ্ছে ওর মধ্যে দিয়ে চুম্বক ভেদ্যতা, অর্থাৎ ওটার মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, তখন সেটা চুম্বকে পরিণত হবে খুব দ্রুত। অর্থাৎ চুম্বকে পরিণত হওয়ার ক্ষমতাটা ওর ক্ষেত্রে খুব বেশি, যেখানে ওই টাইপের লোহা নিতে হবে। লোহা নিয়ে যদি আমরা এটা করি, এরকমভাবে সিস্টেমটা করি, তাহলে সেটা চুম্বকে পরিণত হবে। আচ্ছা, এটা যদি এই যে বললাম যে সোর্সটা, যে ব্যাটারি না নিয়ে যদি আমরা এসি কারেন্ট নিয়ে নিই, এসি কারেন্ট মানে হচ্ছে কি, বাড়িতে যে লাইনটা ব্যবহার করছে সেই লাইনটা যদি নিয়ে নিই, তাহলে কী অবস্থা হবে? তাহলে কিন্তু চুম্বক পরিণত হবে না। কারণ এসি কারেন্ট বা বাড়িতে যে কারেন্টটা ব্যবহার করি আমরা, সেটাকে বলা হয় এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। সেই কারেন্টটা বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে কি, যে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ড, 1 সেকেন্ড সময়ের মধ্যে এটা মোটামুটি 50 থেকে 60 বার এর অভিমুখ চেঞ্জ করে। মানে
বাড়িতে যে লাইনটা বা বিদ্যুৎটা ব্যবহার করছি সেই লাইনের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে 50 থেকে 60 বার এর অভিমুখ চেঞ্জ করছে, অর্থাৎ এর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক আছে 50 থেকে 60। 50 থেকে 60 বার যদি একটা তারের মধ্যে দিয়ে তার অভিমুখ চেঞ্জ করার চেষ্টা করে তাহলে কিন্তু সেটাকে আমি দেখতে পাবো না, কেন অত কম সময়ের মধ্যে যদি কোনো একটা সার্কিট চেঞ্জ করার কথা ভাবে বা করে, অত কম সময়টাকে দেখতে পাই না বলে সেটা বুঝতে পারি না আমরা। তাহলে কিন্তু সেটা যদি কোনো যন্ত্রের মধ্যে ব্যবহার করি তাহলে কিন্তু সেই যন্ত্রটা ঠিকই বুঝে নেবে যে সেটা এসি কারেন্ট দেওয়া হয়েছে বলে, কিন্তু এটার চুম্বকে পরিণত হবে না। সেই জন্য করতে হবে কি, আমাকে এখানে যে চুম্বকটা ব্যবহার করে যে সোর্সটা ব্যবহার করবো সেটা অবশ্যই ব্যাটারিযুক্ত সোর্স হতে হবে। যখন কোনো তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, একটা সোজা তার ধরলাম, এটার মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে কি এর চারপাশে বলা হচ্ছে যে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। চুম্বক ক্ষেত্র মানে হচ্ছে কি, যেমন একটা দণ্ডচুম্বক যদি এরকম নেওয়া হয়, এটা ধরলাম এন মেরু, এটা এস মেরু, তাহলে এর একটা নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে কিন্তু এর আকর্ষণ বা বিকর্ষণ বলটা দেখাতে পারবে। যে ক্ষেত্রফলের মধ্যে, যে এরিয়ার মধ্যে ওর আকর্ষণ বা বিকর্ষণ বলটা ও দেখাতে পারছে সেটাকেই বলি আমরা চুম্বক ক্ষেত্র। তাহলে বলা হচ্ছে ঠিক একই রকমই এই একটা সোজা তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত করা হলো তখনও বলা হলো কি, এই তারটার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো। যদি চুম্বক ক্ষেত্র সৃষ্টি নাই হতো তাহলে কিন্তু এটার সাহায্যে যখন আমরা তড়িৎচুম্বক তৈরি করতে চাইলাম বা তড়িৎচুম্বক তৈরি করলাম তখন কিন্তু সেই লোহার দণ্ডটা চুম্বকে পরিণত হতো না। কারণ এই তারটারই যে উপাদান, তারটার বৈশিষ্ট্যের জন্যই কিন্তু ওই লোহাটার মধ্যে সেটা চুম্বকে পরিণত করেছে। তারটার ক্ষেত্রে বা তারটার চারপাশে যেহেতু চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এবার সেটাই যখন আবার লোহার গায়ে পেঁচানো হলো, সেই লোহাটাও তাহলে চুম্বকে পরিণত হলো। কিন্তু তার মানে তারটাই মেন উপাদান। এবার এর নিচে যদি একটা চুম্বক রেখে দিই আমরা, যেটা কেমন টাইপের চুম্বক, সূচি চুম্বক। সূচি চুম্বক মানে হচ্ছে কি, যে এমন একটা চুম্বক যে চুম্বকটা একটা পিনের উপরে বসানো আছে, হয়তো একটা পিন নিয়ে তার উপরে একটা চুম্বক বসানো আছে, যেটা বলা হয় সূচি চুম্বক বলা হয়। সেরকম করার পিছনে কারণটা কি না, এটা ঘুরতে পারবে। এটা যদি ঘুরতে পারে সেই রকম সিস্টেমের জন্য এরকম সিস্টেমটা করা হলো। তাহলে নিচে একটা চুম্বক নিলাম, চুম্বক ধরলাম যে এটা এন মেরু, এটা এস মেরু, এবার এর উপর দিয়ে তড়িৎ প্রবাহিত করছি। তাহলে নিচে চুম্বক থাকলো, উপরে তড়িৎ প্রবাহ নিলাম, এর সঙ্গে কিন্তু টাচ করেনি। যদি এই তারটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার ফলে যদি কোনো রকম চুম্বক ক্ষেত্রের সৃষ্টি না করতো তাহলে নিশ্চিত এই চুম্বকটা ঘোরার কোনো কথা ছিল না। কিন্তু দেখতে পাবো আমরা এই চুম্বকটা ঘুরে যাবে, তখন এক জায়গাতে দাঁড়িয়ে থাকবে না। কেন ঘুরলো বা কেন হচ্ছে না তার পিছনে কারণ খোঁজার যদি চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে চুম্বকটা ও একটা নির্দিষ্ট চুম্বক ক্ষেত্রে সৃষ্টি করে আছে না, ও একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে হয়তো এতটা এরিয়ার মধ্যে ওরা আকর্ষণ আর বিকর্ষণ দেখাতে পারছে। এবার তারটার মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হলো তখন এও কিন্তু একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করলো। তাহলে এও যেহেতু চুম্বক ক্ষেত্র সৃষ্টি করলো, এও এক চুম্বক ক্ষেত্র সৃষ্টি করেছে। যদি সমমেরু সম্পন্ন হয়, আর এর মেরু এবং এর মেরু যদি এদিকে এন আছে, এদিকে যদি এন মেরু সৃষ্টি হয়ে যায় তাহলে কী হবে, পরস্পর বিকর্ষণ বল সৃষ্টি করবে। বিকর্ষণ হওয়ার ফলে তখন এদিকে ঘুরে যাবে আর এদিকে ঘুরে যাবে, অর্থাৎ এদিকে ঘুরছে এদিকে ঘুরছে। অর্থাৎ কি দেখতে পেলাম না, যেহেতু এই তারটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে এও একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করেছিল, যে কারণের জন্যই কিন্তু এই চুম্বকটা ঘুরছে। যদি ওই চুম্বক ক্ষেত্র সৃষ্টি না করতো তাহলে এটা ঘোরার কোনো কারণ থাকতো না বা ছিল না। আর তাহলে কী দেখলাম আমরা, যে যখন এই তারের মধ্যে যে তড়িৎ প্রবাহিত হয় তখন সেটা একটা তার চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। সেই চুম্বক ক্ষেত্র যেহেতু ও সৃষ্টি করছে তাহলে তার আশেপাশে যদি চুম্বক থাকে, যেমন নিচে একটা চুম্বক রাখলাম, তা সেটার প্রভাব এটার উপর পড়বে। প্রভাব পড়ার ফলে কিন্তু ঘুরবে। কোন দিকে ঘুরবে সেটা কিন্তু অ্যাম্পিয়ার নামে একজন বিজ্ঞানী সেটা দিয়েছিল, যেটাকে বলা হয় অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র হিসেবে পরিচিত। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রে কী বলা হচ্ছে, যে কোনো একটা মানুষ যদি ভেবে নিই যে তার বরাবর সাঁতার কেটে যাচ্ছে,
সাঁতার কেটে যাবে কোন দিকে না, ও যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে লোকটা সাঁতার কেটে যাবে এদিকে। যাওয়ার সময় তার মুখটা থাকবে কোন দিকে, নিচের দিকে থাকবে। অর্থাৎ যখন ও সাঁতার কেটে যাচ্ছে তখন তার মুখটা থাকবে চুম্বকের দিকে এবং তড়িৎ প্রবাহের অভিমুখেও সাঁতার কেটে যাচ্ছে। তাহলে যাওয়ার সময় ওর বাম হাত যেদিকে থাকবে সেই দিকে ওই চুম্বকটার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে। অর্থাৎ উত্তর মেরু বিক্ষিপ্ত হবে। যদি আমরা এইভাবে ছবিটাকে, এটা এন মেরু এটা এস মেরু করে দেওয়া হয়, তাহলে উত্তর মেরুটা ওর বাম হাত খুব স্বাভাবিক এইদিকে থাকার কথা, এইদিকে বিক্ষিপ্ত হবে। এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র। তাহলে এটা যদি একটু ভালো করে বা গুছিয়ে বলি তাহলে বলবো যে কোনো একটা লোক যখন সাঁতার কেটে যাচ্ছে, কোনো একটা লোক যদি এমনভাবে সাঁতার কাটে যে লোকটা চুম্বকের দিকে মুখ রেখে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটছে, তাহলে সাঁতার কেটে যাওয়ার সময় লোকটার বাম হাত যেদিকে থাকবে সেই দিকে চুম্বকটার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে। এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটা একটু বড় টাইপের বা একটু কঠিন টাইপের হওয়ার ফলে এটাকেই একটু সংক্ষেপে বা ই করে মুষ্টি সূত্র, দক্ষিণ মুষ্টির সূত্র, সেটাকে বলা হলো কি, আমরা যদি একটা পরিবাহী তারকে এরকম ডান হাতের মুষ্টি ধরি, তাহলে বুড়ো আঙুলটা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ হয় তাহলে চুম্বকের অভিমুখটা হবে কোন দিকে, এই 4টে আঙুলের অভিমুখ যেদিকে আছে সেই দিকেই তড়িৎ প্রবাহের অভিমুখটা, চুম্বকের অভিমুখটা হবে। আরও কিছু ঘটনা বা আরও কিছু চুম্বক যে তৈরি হয় সেগুলো আমরা সংক্ষেপে কিছু পরীক্ষা করে দেখতে পারি বাড়িতে। করার জন্য একটা কাগজ নিব, একটা কাগজ নিলাম, নিয়ে জাস্ট একটা পাতলা তার এই প্রান্ত থেকে ঢুকিয়ে এইখান দিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে এইভাবে একটা সার্কিট কমপ্লিট করলাম। যদি কমপ্লিট করার পর যদি এই তারটার উপরে বা এই কাগজটার উপরে লোহার কতগুলো কুচি পাবো কোথায় না, লোহা কাটার সময় যারা কাটে সেখানে যদি লোহার কতগুলো কুচি তৈরি হয় সেগুলো যদি ছড়িয়ে দেওয়ার পর যদি হালকা করে এরকমভাবে টোকা মারি তাহলে দেখতে পাবো যে এই লোহার কুচিগুলো এরকম রিং আকারে তৈরি হয়ে যাবে। এই রিং আকারে তৈরি হলো তার পিছনে কারণ যদি খোঁজার চেষ্টা করি তাহলে তাহলে বুঝবো কারণটা হচ্ছে যখন এই তারটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন এই তারটার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। যে চুম্বক ক্ষেত্রটার আকৃতি হচ্ছে এরকম টাইপের বলেই কিন্তু লোহার কুচিগুলো এরকমভাবে সাজানো হয়ে গেছিলো, যে কোনো আমরা এটা দেখতে পাবো। তার মানে এখান থেকেও আমরা বলতে পারছি বা বুঝতে পারছি যে যখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন সেটা চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ঠিক আছে, আজকের মতো তাহলে এইটুকুটা থাকছে। এরপরে আমরা বাকি যেগুলো আছে সেগুলো শুরু করবো।